দেখেছো কি কখনো এমন একটি বাড়ি যেখানে প্রতি রাতেই জানালায় আলো জ্বলে, অথচ ভেতরে মানুষের কোনো অস্তিত্ব নেই? আর যদি সেই বাড়ির পাশের পরিত্যক্ত শ্মশান থেকে গভীর রাতের বাতাসে ভেসে আসে এমন সব শব্দ যা মানুষের কানে একরকম শোনায় কিন্তু পরে অন্যভাবে লিপিবদ্ধ হয়, তাহলে কোনটাকে সত্যি বলবে? চোখে দেখা দৃশ্যকে নাকি কানে শোনা সেই অদ্ভুত শব্দকে? গ্রামের বয়স্করা বলতো, পোড়া জমিদার বাড়ির রহস্য জানার চেষ্টা করা মানে নিজের মৃত্যুর দিনটি নিজেই বেছে নেওয়া। কিন্তু সব নিষেধাজ্ঞায় কি মানুষ মানে? আর সেদিন যখন 4 জন তরুণ কৌতূহলের বশে সেই নিষিদ্ধ বাড়ির দিকে পা বাড়িয়েছিল, তখন তাদের কেউই জানতো না ফিরে এলেও তারা আর আগের মানুষ থাকবে না। নদীর ধারে ছোট্ট গ্রাম কাশীনগর। চারদিকে ধানের মাঠ, তাল গাছ, শিমুল, কাঁঠাল আর পুরনো আমবাগানে ঘেরা নিস্তব্ধ জনপদ। গ্রামের পশ্চিম প্রান্তে ছিল বহু পুরনো একটি শ্মশান। একসময় আশপাশের কয়েকটি গ্রামের হিন্দু পরিবার সেখানেই মৃতদের দাহ করত। কিন্তু প্রায় 50 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শ্মশানটি পরিত্যক্ত হয়ে যায়। সেই শ্মশানের ঠিক পাশেই দাঁড়িয়েছিল রুদ্রনারায়ণ চৌধুরীর বিশাল জমিদার বাড়ি। এক রাতের আগুনে বাড়িটির অর্ধেক পুড়ে ছাই হয়ে যায়। কেউ বলতো দুর্ঘটনা, কেউ বলতো প্রতিশোধ, আবার কেউ ফিসফিস করে বলতো আগুন মানুষ লাগায়নি। আগুনের পর থেকে জমিদার পরিবারের আর কাউকে সেই গ্রামে দেখা যায়নি। বাড়িটি ধীরে ধীরে লতাগুল্মে ঢেকে যায়। ভাঙা বারান্দা, পোড়া দেওয়াল, অর্ধেক ভেঙে পড়া সিঁড়ি আর কালো ধোঁয়ার দাগ যেন এখনো আগুনের রাতের স্মৃতি আঁকড়ে ধরে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটি বিষয়। প্রতি অমাবস্যার রাতে বাড়িটির উত্তর দিকের দ্বিতীয় তলার একটি জানালায় ক্ষীণ হলুদ আলো দেখা যেত। দূর থেকে মনে হতো কেউ যেন প্রদীপ জ্বালিয়ে জানালার পাশে বসে আছে। সাহস করে কেউ কাছে যায়নি। গ্রামের প্রবীণ হরিহর কাকু বলতেন, যে আলো দেখে কাছে গেছে সে হয় আর ফেরেনি, নয়তো ফিরে এসে কিছুই মনে রাখতে পারেনি। কথাটি শুনে গ্রামের ছেলেরা ভয় পেত, কিন্তু কৌতূহলও বাড়ত। সেই গ্রামেই থাকতো 4 বন্ধু, অমল, নিতাই, গোপাল আর কানাই। 4 জনের বয়স 20-র আশপাশ। কৃষিকাজের ফাঁকে তারা প্রায়ই গ্রাম ঘুরে বেড়াতো, পুরনো জায়গা দেখত, অজানা কাহিনী শুনত। তাদের মধ্যে অমল ছিল সবচেয়ে সাহসী, নিতাই যুক্তিবাদী, গোপাল শান্ত স্বভাবের আর কানাই ছিল ভীষণ ভীতু। তবু বন্ধুত্বের টানে সে সব জায়গাতেই যেত। এক সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে বসে তারা আবার শুনল পোড়া জমিদার বাড়ির গল্প। হরিহর কাকু ধীরে ধীরে বললেন, শুধু আলো নয়, মাঝরাতে ওই বাড়ি থেকে কথাও শোনা যায়। কিন্তু আশ্চর্যের কথা, একজন যা শুনবে আর একজন তা শুনবে না। যেন বাড়িটা প্রত্যেক মানুষকে আলাদা কিছু শোনায়। অমল হেসে বলল, ভয়ের গল্প বানাতে তোমাদের জুড়ি নেই। বৃদ্ধ কেবল তাকিয়ে রইলেন। তারপর বললেন, আগামীকাল অমাবস্যা, যদি এত সাহস থাকে রাত কাটিয়ে এসো। তবে মনে রেখো, বাড়ির ভেতরে যা শুনবে তা কাউকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করো না। কথাগুলো অদ্ভুতভাবে 4 জনের মনে গেঁথে গেল। পরদিন সকাল থেকেই আকাশ ভারী, গুমোট গরম, বাতাস নেই। বিকেলের পর হঠাৎ কালো মেঘ এসে পুরো গ্রাম ঢেকে দিল, কিন্তু বৃষ্টি নামল না। সন্ধ্যা নামতেই অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। কুকুরগুলো পর্যন্ত অকারণে কুই কুই করতে লাগলো। রাত গভীর হলে 4 বন্ধু লণ্ঠন, দড়ি আর শুকনো খাবার নিয়ে চুপচাপ গ্রামের পশ্চিম প্রান্তের পথে হাঁটতে শুরু করলো। যত এগোতে লাগলো ততই বাতাসে পোড়া কাঠ আর পুরনো ছাইয়ের গন্ধ ঘন হতে লাগলো। শ্মশানের ভাঙা চুল্লি পেরোনোর সময় কানাই হঠাৎ থেমে গেল। তোরা শুনলি? কি? কেউ যেন ধীরে ধীরে কাঁদছে। 3 জন দাঁড়িয়ে শুনল। চারদিকে কেবল ঝিঝি পোকার ডাক, আর কিছু নয়। নিতাই বলল, তোর ভয়ই তোকে এসব শোনাচ্ছে। কিন্তু কানাইয়ের মুখের রং তখন ফ্যাকাশে। আরো কিছু দূর এগিয়ে তারা প্রথমবারের মতো জমিদার বাড়িটিকে কাছ থেকে দেখল। অন্ধকারের মধ্যে পোড়া দেওয়ালগুলো যেন বিশাল কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। লতাগুল্মে ঢাকা বারান্দা, ভাঙা খিলান, আর ঠিক তখনই দ্বিতীয় তলার উত্তর দিকের জানালায় ধীরে ধীরে একটি হলুদ আলো জ্বলে উঠল। 4 জন একসঙ্গে থেমে গেল। বাতাস তখন একদম স্থির। হঠাৎ কোথা থেকে একটি শুকনো পাতা উড়ে অমলের পায়ে এসে আটকে গেল।
সে নিচে তাকিয়ে দেখল পাতাটির ওপর কালো ছাই লেগে আছে, যেন একটু আগেই আগুনে পুড়েছে। চল, অমল ফিসফিস করে বলল। লোহার মরিচা ধরা ফটক ঠেলে তারা ভেতরে ঢুকল। ফটকটি এমন শব্দ করলে যেন বহু বছর পর কেউ তাকে স্পর্শ করেছে। উঠোন জুড়ে আগাছা, মাঝখানে ভাঙা পাথরের ফোয়ারা, তার চারপাশে পোড়া ইট ছড়িয়ে আছে। বারান্দায় পা রাখতেই কাঠের মেঝে কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য সবাই থেমে গেল। তারপর উপরে কোথাও থেকে ধীরে ধীরে ভেসে আসলো ভারী পায়ের শব্দ। ঠক ঠক ঠক। মনে হলো কেউ দ্বিতীয় তলার করিডরে ধীরে ধীরে হাঁটছে। কানাই কাঁপা গলায় বলল, ওপরে কেউ আছে। অমল লণ্ঠন উঁচু করল। আলো কেবল ভাঙা সিঁড়ির নিচ পর্যন্ত পৌঁছল। পায়ের শব্দ থেমে গেল। কেই মুহূর্তের নীরবতা। তারপর খুব আস্তে, যেন অনেক দূর থেকে কারোর গলা শোনা গেল, ফিরে যাও। চারজন একে অন্যের মুখের দিকে তাকালো। অমল জিজ্ঞেস করল, তোরা সবাই শুনলি? নিতাই মাথা নাড়ল, গোপালও মাথা নাড়ল, কিন্তু কানাই বিস্ময়ে বলল, না, আমি তো শুনলাম উপরে এসো। চারজনের শরীর একসঙ্গে ঠান্ডা হয়ে গেল। একই মুহূর্তে একই জায়গায় থেকেও তারা এক কথা শোনেনি। তাদের অজান্তেই সেই দ্বিতীয় তলার আলোকিত জানালার আড়াল থেকে যেন কেউ নিঃশব্দে সরে দাঁড়ালো। আর ভাঙা সিঁড়ির প্রথম ধাপে অমল যখন পা রাখতে গেল, তখন অন্ধকারের গভীর থেকে আবার সেই ভারী পায়ের শব্দ শুরু হলো, কিন্তু এবার সেটি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছিল। চারজনই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। লণ্ঠনের কাঁপতে থাকা শিখা সিঁড়ির ওপর দীর্ঘ ছায়া ফেলছিল, অথচ সেই ছায়ার মধ্যে কোনো মানুষের অবয়ব দেখা যাচ্ছিল না। শব্দটি ধীরে ধীরে কাছে আসছিল, ঠক ঠক ঠক। প্রতিটি ধাপ যেন বহু বছরের পুরানো কাঠের বুক চিরে নিচে নেমে আসছে। কানাই ভয়ে অমলের বাহু শক্ত করে ধরে বলল, চল ফিরে যাই, এখানে কেউ নেই, কিন্তু কেউ আছে। অমল উত্তর দিল না। তার বুকের ভেতরেও ভয়ে জমতে শুরু করেছে, কিন্তু এত দূরে এসে ফিরে যাওয়ার কথা সে ভাবতেও পারছিল না। হঠাৎ শব্দ থেমে গেল। সিঁড়ির মাঝামাঝি অন্ধকারে যেন কিছু একটা দাঁড়িয়ে আছে এমন অনুভূতি হলো সবার। কিন্তু লণ্ঠনের আলো সেখানে পৌঁছলেও দেখা গেল শুধু পোড়া কাঠ, ধুলো আর মাকড়সার জাল। নিতাই আস্তে করে বলল, হয়তো পুরানো কাঠ নড়ছে। কথাটা বললেও তার নিজের কণ্ঠে আত্মবিশ্বাস ছিল না, কারণ সবে যে শব্দ তারা শুনেছে তা মানুষের পায়ের শব্দ ছাড়া অন্য কিছু হতে পারে না। চার বন্ধু সাবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটি ধাপে পা রাখার সঙ্গে সঙ্গে কাঠ কেঁপে উঠছিল। দ্বিতীয় তলায় পৌঁছেই তারা এক অদ্ভুত গন্ধ পেল। পোড়া কাঠের সঙ্গে মিশে আছে পুরানো চন্দনের ধোঁয়ার গন্ধ, যেন বহু বছর আগে কোনো দাহক্রিয়ার ধোঁয়া এখনো বাতাসে আটকে আছে। করিডরের দুই পাশে সারি সারি দরজা, বেশিরভাগই ভাঙা, কিছু আধখোলা, আর করিডরের একেবারে শেষ প্রান্তে সেই জানালা যেখানে একটু আগেও আলো দেখা যাচ্ছিল, কিন্তু এখন সেখানে কোনো আলো নেই। চারজন ধীরে ধীরে এগিয়ে গেল। করিডরে তাদের পায়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। হঠাৎ গোপাল থেমে গেল। সে দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এগুলো আগে ছিল? সবাই তাকিয়ে দেখল কালো পোড়া দেয়ালের ওপর হাতের ছাপ, ছোট নয়, বড়ও নয়, যেন একের পর এক মানুষ ছাই মাখা হাত দিয়ে দেয়াল স্পর্শ করে এগিয়ে গেছে। হাতের ছাপগুলো করিডরের শেষ ঘরের দিকেই চলে গেছে। অমল লণ্ঠন উঁচু করে সেই ঘরের সামনে দাঁড়ালো। দরজাটি আধখোলা, ভেতর থেকে কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে দরজা ঠেলে খুলতেই কড়িকাঠ কেঁপে উঠল। ঘরের ভেতর প্রায় কিছুই নেই। একটি ভাঙা খাট, পোড়া আলমারি আর মেঝের মাঝখানে মোটা ধুলোর স্তর, কিন্তু সেই ধুলোর ওপর স্পষ্ট পায়ের ছাপ। অদ্ভুত ব্যাপার হলো, পায়ের ছাপগুলো ঘরের মাঝখানে এসে শেষ হয়ে গেছে। এরপর আর কোথাও কোনো ছাপ নেই। নিতাই নিচু হয়ে ভালো করে দেখল, কেউ এখানে এসেছিল, কিন্তু বের হলো কোথা দিয়ে? ঘরে কোনো গোপন দরজা নেই। জানালার নিচে বহু হাত নিচে উঠোন, লাফ দিলে বাঁচার উপায় নেই। কানাই কাঁপতে কাঁপতে বলল, চলো চলো এখান থেকে। ঠিক তখনই ঘরের বাইরে করিডরে আবার সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার যেন কেউ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ালো। চারজন নিঃশ্বাস আটকে রইল। অমল হঠাৎ লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে এলো।
কেউ নেই। করিডর ফাঁকা, কিন্তু লণ্ঠনের আলো মেঝেতে পড়তেই সবাই জমে গেল। ধুলোর ওপর নতুন পায়ের ছাপ ফুটে উঠছে, যেন অদৃশ্য কেউ তাদের চোখের সামনেই হাঁটছে। একটার পর একটা ছাপ তৈরি হচ্ছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। ছাপগুলো ধীরে ধীরে করিডরের শেষ প্রান্তে গিয়ে মিলিয়ে যাচ্ছে। কানাই আর নিজেকে সামাল দিতে পারল না। সে প্রায় দৌড়ে সিঁড়ির দিকে এগোতেই আচমকা নিচতলা থেকে ভেসে এলো নারী কণ্ঠের চাপা কান্না। কান্নার শব্দ এত করুণ, এত বাস্তব যে চারজনই থেমে গেল। কয়েক মুহূর্ত পর সেই কান্না মিলিয়ে গিয়ে শোনা গেল খুব ধীর স্বরে কারো মন্ত্র পাঠের মতো আওয়াজ। গোপাল খিসফিস করে বলল, শ্মশান দিক থেকে আসছে। অমল সিদ্ধান্ত নিল নিচে নেমে শব্দের উৎস দেখতে হবে। তারা আবার সিঁড়ি বেয়ে নামল, কিন্তু নিচতলায় পৌঁছে দেখল বাড়ির ভেতর সম্পূর্ণ নীরব। বাইরে উঠোনে বের হতেই ঠান্ডা বাতাস বয়ে গেল। এতক্ষণ যে বাতাস ছিল না, এখন যেন হঠাৎ চারদিকে হিমেল ঝাপটা বইছে। লণ্ঠনের শিখা বারবার কেঁপে উঠছে। উঠোনের এক কোণে তারা একটি শুকনো কুঁয়ো দেখতে পেল। কুঁয়োর চারপাশে কালো ছাই জমে আছে। মনে হলো বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু কুঁয়োর ধারে মাটিতে তাজা ফুল পড়ে আছে, শুকিয়ে যায়নি, যেন সেদিনই কেউ রেখে গেছে। নিতাই বলল, এ ফুল এখানে এলো কিভাবে? অমল কোনো উত্তর দিল না। সে কুয়োর ভেতরে লণ্ঠন ধরতেই গভীর অন্ধকার ছাড়া কিছু দেখা গেল না। কিন্তু কয়েক সেকেন্ড পর নিচ থেকে খুব ধীরে একটা শব্দ ভেসে এলো, দেরি হয়ে গেছে। চারজন একসঙ্গে পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দূরের পরিত্যক্ত শ্মশান থেকে এক ঝলক আগুনের আভা দেখা গেল, যেন কোনো চিতা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, আবার নিভে গেল। গোপাল কাঁপা গলায় বলল, ওদিকে কেউ আছে? অমল তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আজ যদি ফিরে যাই, কোনোদিন জানতে পারবো না এই বাড়িতে আসলে কি ঘটেছিল। চারজন শ্মশানের দিকে এগোতে শুরু করলো। চাঁদহীন আকাশের নিচে পোড়া চুল্লিগুলো কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। চারদিকে ছাই, ভাঙা ইট আর বনো ঘাস। বাতাসে অদ্ভুত এক গন্ধ। হঠাৎ কানাই নিচের দিকে তাকিয়ে দেখল ছাইয়ের ওপর অসংখ্য খালি পায়ের ছাপ। সবগুলো একই দিকে গেছে, শ্মশানের একেবারে শেষ প্রান্তে, যেখানে একটি বিশাল অশ্বত্থ গাছ অন্ধকার হয়ে দাঁড়িয়ে আছে। অমল লণ্ঠন উঁচু করতেই দেখা গেল গাছের গোড়ায় পোড়া কাঠকয়লা দিয়ে লেখা মাত্র 3টি শব্দ, আগুন নেভেনি এখনো। আর ঠিক সেই মুহূর্তে তাদের পেছনে থাকা পোড়া জমিদার বাড়ির দ্বিতীয় তলার সেই একই জানালায় আবার ধীরে ধীরে হলুদ আলো জ্বলে উঠল। কিন্তু এবার আলোটি স্থির ছিল না। মনে হচ্ছিল জানালার ভেতর থেকে কেউ একটি প্রদীপ হাতে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। চারজনের কেউই আর কথা বলতে পারছিল না। শ্মশানের নিস্তব্ধতার মধ্যে কেবল শুকনো পাতার ওপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার শব্দ। অথচ কয়েক মুহূর্ত আগেও বাতাস ছিল সম্পূর্ণ স্তব্ধ। অমল চোখ না সরিয়ে ফিসফিস করে বলল, ওটা যদি মানুষ হয় তবে এতক্ষণ কোথায় ছিল? নিতাই কোনো উত্তর দিল না। তার দৃষ্টি তখন অশ্বত্থ গাছের গোড়ায়। গাছটির চারপাশে মাটি অস্বাভাবিক কালো, যেন বহু বছর ধরে সেখানে আগুন জ্বলেছে। গাছের শিকড়ের ফাঁকে একটি ছোট পাথরের ফলক আধা পোতা অবস্থায় পড়ে আছে। সময়ের ক্ষয়ে লেখাগুলো প্রায় মুছে গেলেও লণ্ঠনের আলোয় কয়েকটি অক্ষর স্পষ্ট বোঝা গেল, 1298, অগ্নি, ক্ষমা। বাকিটা ভেঙে গেছে। গোপাল আস্তে করে ফলকের ওপর জমে থাকা শ্যাওলা সরাতেই হঠাৎ কোথা থেকে একঝাঁক বাদুড় উড়ে গেল। তাদের ডানার শব্দে চারদিকে এমন প্রতিধ্বনি উঠল যেন বহু মানুষ একসঙ্গে দীর্ঘশ্বাস ফেলছে। কানাই ভয়ে পিছিয়ে গেল। আমরা ভুল করছি, এই জায়গায় কিছু একটা আছে। অমল নিচু হয়ে মাটি পরীক্ষা করতে লাগলো। শিকড়ের পাশে ছোট্ট একটি পোড়া পিতলের ঘণ্টা পড়ে আছে। সে ঘণ্টাটি হাতে তুলতেই বরফের মতো ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়ল তার আঙুলে। একই সঙ্গে দূরে জমিদার বাড়ির জানালার আলো একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। ঘণ্টাটা রেখে দে, নিতাই হঠাৎ বলল। কেন? মনে হচ্ছে এটা এখানে থাকারই কথা। অমল কিছুক্ষণ চুপ করে থেকে ঘণ্টাটি আগের জায়গায় রেখে দিল। আশ্চর্যের বিষয়, ঘণ্টা রাখার সঙ্গে সঙ্গে বাতাসের শব্দ থেমে গেল। চারদিকে আবার সেই অস্বস্তিকর নীরবতা নেমে এলো। চারজন ধীরে ধীরে শ্মশানের শেষ প্রান্ত ঘুরে দেখতে লাগলো। কিছু দূরে ভাঙা চিতার পাশে ছাইয়ের নিচে চাপা পড়ে থাকা একটি কাঠের বাক্স চোখে পড়ল। বাক্সটি অর্ধেক পুড়ে গেছে,
কিন্তু লোহার তালা এখনো ঝুলছে। বহু চেষ্টা করে অমল যখন তালাটি ভাঙল, তখন ভেতর থেকে বেরিয়ে এলো কয়েকটি পোড়া তালপাতার পুঁথি, একটি রুদ্রাক্ষের মালা এবং কাপড়ে মোড়ানো একটি পুরনো খাতা। খাতার পাতাগুলো ভঙ্গুর হয়ে গেছে, তবু প্রথম পাতায় কালি দিয়ে লেখা নামটি পড়া গেল, হরনাথ ভট্টাচার্য, শ্মশান রক্ষক। নিতাই কাঁপা হাতে পড়তে শুরু করলো। আজ সপ্তম রাত্রি। জমিদার বাড়ির উত্তর মহলে আবার আলো জ্বলেছে। আগুনে যারা মারা গেছে তারা শান্তি পায়নি একথা আমি বিশ্বাস করি না, কিন্তু যা দেখছি তা অস্বীকারও করতে পারছি না। প্রতি রাতেই কেউ একজন প্রদীপ হাতে জানালার সামনে দাঁড়ায়। কাছে গেলে কাউকে দেখা যায় না, অথচ ফিরে এলে পায়ের তলায় ছাই লেগে থাকে। চারজন একে অন্যের মুখের দিকে তাকালো। পরের পাতা অর্ধেক আগুনে পুড়ে গেছে, শুধু শেষের কয়েকটি লাইন পড়া গেল। জমিদার রুদ্রনারায়ণ আগুন লাগার একদিন আগে বলেছিলেন, উত্তর মহলের দরজা কেউ খুলবে না, কারণ দরজা খুললে শুধু বাড়ি নয়, পুরো গ্রাম অভিশপ্ত হবে। ঠিক তখনই খাতার ভেতর থেকে একটি শুকনো নিম পাতা মাটিতে পড়ে গেল। পাতার নিচে লুকিয়েছিল একটি ছোট মানচিত্র। সেখানে জমিদার বাড়ির উত্তর দিকের অংশ লাল কালি দিয়ে চিহ্নিত করা, আর নিচে লেখা, আসল কক্ষ মাটির নিচে। মাটির নিচে? গোপাল বিস্ময়ে বলল। অমল দীর্ঘক্ষণ মানচিত্রের দিকে তাকিয়ে রইল। উত্তর মহল, মানে যেই জানালায় আলো জ্বলে। তারা আবার জমিদার বাড়ির দিকে ঘিরে হাঁটতে শুরু করলো, কিন্তু এবার পথটা যেন আগের চেয়ে দীর্ঘ লাগছে। একই গাছ, একই ভাঙা চুল্লি, একই পথ, তবু শেষই হচ্ছে না। কানাই হঠাৎ বলল, আমরা কি একই জায়গায় ঘুরছি? নিতাই চারদিকে তাকিয়ে দেখল, সত্যি তারা 3 বার একই ভাঙা চিতার পাশ দিয়ে গেছে, অথচ তারা সোজা পথেই হাঁটছিল। অমল মাটিতে একটি ডাল পুঁতে চিহ্ন করে এগোলো। কিছুক্ষণ পর আবার সেই একই ডালের সামনে এসে দাঁড়াতেই চারজনের মুখের রক্ত শুকিয়ে গেল। ঠিক তখনই দূর থেকে মন্দিরের ঘণ্টার মতো ক্ষীণ একটি ধ্বনি ভেসে এলো, টং টং টং। শব্দটি আসছে জমিদার বাড়ির ভেতর থেকে, কিন্তু অমল স্পষ্ট মনে করতে পারছে বাড়ির ভেতরে কোনো ঘণ্টা সে দেখেনি। তারা দ্রুত বাড়ির উঠোনে পৌঁছতেই তাদের চোখ পড়ল ভাঙা ফোয়ারার পাশে। সেখানে ভেজা মাটির ওপর নতুন পায়ের ছাপ। একজন নয়, দুজন নয়, অনেকগুলো, যেন একদল মানুষ কয়েক মুহূর্ত আগেই বাড়ির ভেতরে ঢুকেছে। কিন্তু ছাপগুলোর দিকে ভালো করে তাকিয়ে গোপাল হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ল। এটা এটা কিভাবে সম্ভব? অমল নিচু হয়ে দেখল, সব পায়ের ছাপ একই রকম, একই মাপের, একই গভীরতার, যেন একজন মানুষের পায়ের ছাপ শতবার পাশাপাশি বসানো হয়েছে। চারজন ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করে উত্তর মহলের দিকে এগোলো। করিডরে ঢুকতেই আবার সেই পোড়া চন্দনের গন্ধ, কিন্তু এবার আরেকটি নতুন গন্ধ মিশে আছে, তাজা সর্ষের তেলের প্রদীপের গন্ধ। দ্বিতীয় তলার শেষ ঘরের দরজা, যা কিছুক্ষণ আগে আধা খোলা ছিল, এখন সম্পূর্ণ বন্ধ। দরজার নিচের সরু ফাঁক দিয়ে হলুদ আলো বাইরে বেরিয়ে আসছে। ঘরের ভেতরে কেউ খুব ধীরে হাঁটছে। ঠক ঠক ঠক। তারপর আচমকা সব শব্দ থেমে গেল। চারজন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। এরপর দরজার ওপাশ থেকে এক বৃদ্ধ মানুষের শান্ত ক্লান্ত কণ্ঠ ভেসে এলো, 50 বছর অপেক্ষা করেছি, অবশেষে তোমরা এলে। কিন্তু দরজা খোলার আগে বলো, তোমাদের মধ্যে প্রথমে কে আগুন ধরিয়েছিল? কথাটি শেষ হতেই চারজন যেন পাথর হয়ে গেল। অমল প্রথমে ভাবল হয়তো কেউ তাদের সঙ্গে নিষ্ঠুর রসিকতা করছে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল এই বাড়িতে 50 বছর ধরে কেউ থাকে না। তাহলে দরজার ওপাশে থাকা মানুষটি কার কথা বলছে, আর কেন এমন ভাবে প্রশ্ন করল যেন চারজনই সেই বহু পুরনো অগ্নিকাণ্ডের সাক্ষী? নিতাই কাঁপা গলায় বলল, আমরা তো সেই সময় জন্মাইনি। ভেতর থেকে কোনো উত্তর এলো না। কয়েক মুহূর্ত পর আবার একই কণ্ঠ, এবার আরো নিচু স্বরে বলল, মিথ্যে কথা এই বাড়ি সহ্য করে না। যে উত্তর দেবে সে বাঁচবে, যে লুকোবে সে এখানেই থেকে যাবে। কানাইয়ের হাঁটু কাঁপতে শুরু করলো। সে অমলের কাঁধ ধরে বলল, চল ফিরে যাই, এক্ষুনি ফিরে যাই। অমল দরজার দিকে এগিয়ে গেল। তার বুকের ভেতর ভয় জমলেও কৌতূহল তাকে থামতে দিল না।
সে দরজায় হাত রাখতেই এক অস্বাভাবিক ঠান্ডা অনুভূতি পুরো শরীরে ছড়িয়ে পড়ল। দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল না, সামান্য চাপ দিতেই ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভেতরে ঢুকেই তারা থমকে দাঁড়ালো। এটি আগের দেখা ঘরের মতো নয়। দেয়ালের পোড়া দাগ অনেক কম, মেঝের মাঝখানে পিতলের একটি প্রদীপ জ্বলছে। প্রদীপের আলো স্থির, অথচ চারদিকে বাতাস বইছে। ঘরের এক কোণে কাঠের একটি দোলনা, অন্য কোণে ভাঙা পালঙ্ক। দেয়ালে ঝুলছে কালো হয়ে যাওয়া একটি বিশাল প্রতিকৃতি। ছবির মুখ আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। বোঝার উপায় নেই তিনি জমিদার নাকি অন্য কেউ। সবচেয়ে অদ্ভুত বিষয়, যে বৃদ্ধের কণ্ঠ তারা শুনেছিল, ঘরে তার কোনো অস্তিত্ব নেই। গোপাল ফিসফিস করে বলল, কণ্ঠটা কোথা থেকে এলো? অমল প্রদীপের কাছে এগিয়ে গেল। প্রদীপের নিচে ভাঁজ করা একটি তালপাতার পত্র রাখা। সে সাবধানে সেটি তুলে খুলল। তাতে লেখা, যে আগুন দেখেছিল সে সত্য বলেনি, যে সত্য জানত সে মুখ খোলেনি, যে নির্দোষ ছিল সে আগুনে মরেছিল। লেখার নিচে একটি নাম, রুদ্রনারায়ণ চৌধুরী। নিতাই দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে গ্রামের গল্পটা ভুলও হতে পারে। হয়তো জমিদার নিজেই আগুন লাগাননি। ঠিক তখনই প্রদীপের শিখা হঠাৎ অস্বাভাবিকভাবে লম্বা হয়ে উঠল। ঘরের তাপমাত্রা দ্রুত কমে গেল। দোলনাটি ধীরে ধীরে দুলতে শুরু করল। কেউ ছুঁয়েও দেখেনি। কানাই আর দাঁড়াতে পারল না। সে প্রায় কেঁদে ফেলল। আমরা চলে যাই, প্লিজ। হঠাৎ বাইরে করিডোর থেকে কারোর দৌড়ে যাওয়ার শব্দ এলো। ঠক 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 ঠক। অমল লণ্ঠন হাতে বেরিয়ে এলো। করিডোর ফাঁকা, কিন্তু এবার দেয়ালের কালো হাতের ছাপগুলো আগের জায়গায় নেই। সব হাতের ছাপ একসঙ্গে উত্তর দিকের শেষ দেয়ালে জমা হয়েছে। সেখানে আগুনে পোড়া প্লাস্টারের নিচে একটা সরু ফাটল দেখা যাচ্ছে। নিতাই মানচিত্রের কথা মনে করে বলল, মাটির নিচের কক্ষ, হয়তো এই দেয়ালের পেছনেই যাওয়ার পথ। চারজন মিলে ভাঙা ইট সরাতে শুরু করলো। কিছুক্ষণ পর সত্যি একটি সরু পাথরের দরজা বেরিয়ে এলো। দরজায় কোনো তালা নেই, শুধু মাঝখানে কালো কালি দিয়ে আঁকা একটি বৃত্ত। বৃত্তের চারপাশে পুরনো বাংলা অক্ষরে লেখা, যে সত্য খুঁজবে সে ফিরে গিয়েও ফিরবে না। অমল একবার সবার দিকে তাকালো, তারপর দরজাটি ঠেলে দিল। মাটির নিচে নামার সরু সিঁড়ি, বহু বছরের স্যাঁতস্যাঁতে গন্ধ, দেয়ালে জমে থাকা শ্যাওলা। ধীরে ধীরে চারজন নিচে নামতে লাগলো। প্রতিটি ধাপে নামার সঙ্গে সঙ্গে ওপরে জমিদার বাড়ির শব্দ মিলিয়ে যাচ্ছিল। নিচে নেমে তারা একটি ছোট্ট ভূগর্ভস্থ কক্ষে পৌঁছল। ঘরটি আশ্চর্যজনকভাবে অক্ষত। মাঝখানে একটি পাথরের বেদি, চারদিকে কাঠের তাক, তাক ভর্তি পুরনো দলিল, খাতা আর কয়েকটি ধাতব সিন্দুক। বেদির ওপর একটি মোটা খাতা খোলা অবস্থায় পড়ে আছে। অমল সেটি হাতে তুলতেই প্রথম পাতায় বড় অক্ষরে লেখা দেখতে পেল, স্বীকারোক্তি। পরের লাইন, এই আগুন দুর্ঘটনা ছিল না। চারজনের নিঃশ্বাস যেন একসঙ্গে আটকে গেল। নিতাই পড়তে শুরু করল, আজ আমি এমন এক সত্য লিখে রেখে যাচ্ছি যা কেউ বিশ্বাস করবে না। আগুন লেগেছিল বাইরে থেকে নয়, ভেতর থেকেও নয়। আগুন শুরু হয়েছিল সেই ঘর থেকে যেটি কখনো খোলা নিষেধ ছিল, কারণ সেখানে এমন কিছু লুকিয়ে রাখা হয়েছিল যার কথা জানলে গ্রামের মানুষ নিজেরাই এই বাড়ি পুড়িয়ে দিত। এরপর কয়েকটি পাতা ছেড়ে নেওয়া। গোপাল হতাশ হয়ে বলল, সবচেয়ে দরকারি অংশটাই নেই। ঠিক তখনই কক্ষের অন্য প্রান্ত থেকে খুব আস্তে কাগজ উল্টানোর শব্দ শোনা গেল। খস খস খস। চারজন একসঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো। ঘরের একেবারে শেষ কোণে আরেকটি কাঠের টেবিল। তারা নিশ্চিত ছিল কয়েক মুহূর্ত আগেও সেখানে কিছু ছিল না। এখন সেখানে একটা মানুষ বসে আছে, সাদা ধুতি, কাঁধে পুরনো চাদর, মাথা নিচু। সে ধীরে ধীরে একটি মোটা খাতার পাতা উল্টে চলেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি ছিল অন্য। মানুষটির শরীর দেখা যাচ্ছে, টেবিল দেখা যাচ্ছে, খাতা দেখা যাচ্ছে, কিন্তু যেখানে তার মুখ থাকার কথা সেখানে শুধু ঘন কালো অন্ধকার। ঠিক তখনই সেই মুখহীন মানুষটি পাতা উল্টানো থামিয়ে ধীরে ধীরে মাথা তুলল, আর ঘরের চারদিকে একসঙ্গে বহু মানুষের ফিসফিসানি ভেসে উঠল। শেষ পাতাটা পড়ার সাহস আছে?
চারদিক থেকে একসঙ্গে ভেসে আসা ফিসফিসে কণ্ঠস্বর ভূগর্ভস্থ কক্ষের স্যাঁতসেঁতে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। চার বন্ধু যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। অমলের হাতে ধরা স্বীকারোক্তির খাতাটি কাঁপছে। নিতাই স্থির দৃষ্টিতে টেবিলের পাশে বসে থাকা মুখহীন মানুষটির দিকে তাকিয়ে রইল। তার শরীর স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মুখের জায়গায় কেবল ঘন চলমান অন্ধকার। সেই অন্ধকার যেন আলোকে নিজের ভেতরে টেনে নিচ্ছে। গোপাল কাঁপা গলায় বলল, তুমি তুমি কে? কোনো উত্তর এলো না। কেবল টেবিলের ওপর রাখা খাতাটির শেষ পাতাটি যেন অদৃশ্য কোনো হাত নিজে থেকে ধীরে ধীরে খুলে গেল। অমল সাহস সঞ্চয় করে এগিয়ে গেল। শেষ পাতায় কালি অনেকটাই মুছে গেছে, তবু পড়া যায়। যারা আগুনের কথা শুনেছে তারা সবাই মিথ্যে শুনেছে। আগুন লেগেছিল ঘর পোড়াতে নয়, সত্য লুকাতে। উত্তর মহলের নিচে যে কক্ষ, সেখানে জমিদারের ধনরত্ন ছিল না, ছিল সাক্ষ্য। এমন সাক্ষ্য যা প্রকাশ পেলে গ্রামের সম্মান, ক্ষমতা আর বহু মানুষের মুখোশ এক রাতেই খুলে যেত। তাই তারা আগুন দিয়েছিল। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার পর যারা ভেতরে আটকা পড়েছিল তাদের বাঁচানোর জন্য কেউ ফিরে আসেনি। পরের লাইনটি পড়তেই অমলের বুক কেঁপে উঠল। রুদ্রনারায়ণ চৌধুরী আগুনের সূত্রপাত করেননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ বের করার চেষ্টা করেছিলেন। নিতাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামের 50 বছরের গল্প, লোকমুখে শোনা অভিযোগ, সবকিছু যেন এক মুহূর্তে প্রশ্নের মুখে পড়ে গেল। ঠিক তখনই মুখহীন মানুষটি ধীরে ধীরে দাঁড়িয়ে উঠল। তার পোশাকের নিচ থেকে পোড়া ছাই ঝরে পড়ছে। সে একবারও তাদের দিকে এগিয়ে এলো না, বরং ধীরে ধীরে কক্ষের এক কোণে ইশারা করল। চারজন লণ্ঠনের আলো ঘুরিয়ে তাকাতেই দেখতে পেল সেখানে মাটির সঙ্গে প্রায় মিশে থাকা একটি লোহার সিন্দুক। সিন্দুকটির ঢাকনা অল্প খোলা। অমল সাবধানে সেটি তুলল। ভেতরে সোনা বা রূপো নেই, রয়েছে অসংখ্য তালপাতার দলিল, কয়েকটি পোড়া চিঠি এবং গ্রামের বহু মানুষের নাম লেখা একটি খাতা। নিতাই একটি চিঠি খুলে পড়ল। চিঠিতে লেখা, যদি আমরা বেঁচে না ফিরি তবে যে কেউ এই লেখা পাবে সে যেন জানে আগুন দুর্ঘটনা ছিল না। গ্রামের 5 জন প্রভাবশালী ব্যক্তি নিজেদের অপরাধ লুকাতে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। যারা সত্য জানত তাদের বের হতে দেওয়া হয়নি। চিঠির নিচে 5টি নাম ছিল, কিন্তু অদ্ভুতভাবে প্রতিটি নাম আগুনে পুড়ে গেছে। একটিও পড়া যায় না। কানাই হতাশ হয়ে বলল, সবচেয়ে দরকারি অংশটাই নেই। তখন মুখহীন মানুষটি প্রথমবারের মতো কথা বলল। তার কণ্ঠে রাগ নেই, ভয় নেই, শুধু গভীর ক্লান্তি। নাম নয়, সত্যটাই বাঁচিয়ে রেখো। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। উপরে কোথাও ভারী কিছু ভেঙে পড়ার শব্দ হলো। ধুলো ঝরে পড়তে লাগলো। অমল বুঝল আর এক মুহূর্তও এখানে থাকা যাবে না। সে খাতা আর চিঠিগুলো বুকে চেপে ধরে চিৎকার করল, দৌড়াও! 4 জন সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। পেছন থেকে একের পর এক ভাঙনের শব্দ। মনে হচ্ছিল পুরো জমিদার বাড়ি আবার ধসে পড়ছে। দ্বিতীয় তলায় উঠে তারা দেখল করিডোরের সব দরজা একসঙ্গে খুলে গেছে। প্রতিটি ঘরের ভেতর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের গভীর থেকে অসংখ্য মানুষের নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। তারা আর একবারও পেছনে তাকালো না। ভাঙা সিঁড়ি পেরিয়ে উঠোনে এসে পৌঁছতেই প্রচণ্ড দমকা হাওয়ায় লণ্ঠনের শিখা নিভে গেল। ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির উত্তর দিকের জানালার হলুদ আলো নিভে গেল। এমনভাবে নিভে গেল যেন কোনো দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। 4 বন্ধু শ্মশান পেরিয়ে গ্রামের দিকে হাঁটতে লাগলো। কেউ কথা বলছে না। গ্রামে ফিরে তারা হরিহর কাকুর কাছে সব খুলে বলল। বৃদ্ধ অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোমরা যা দেখেছ তা কাউকে বোঝাতে পারবে না, কারণ এই গ্রামের ইতিহাস বহুবার বদলানো হয়েছে। সত্য কাগজে লেখা থাকলেও মানুষ বিশ্বাস করবে সেই গল্পই যা বহু বছর ধরে শুনে এসেছে। অমল তখন মনে করল, স্বীকারোক্তির খাতা তো তার হাতেই ছিল। সে সঙ্গে সঙ্গে কাপড়ের ভাঁজ খুলল, কিন্তু ভেতরে কোনো খাতা নেই, কোনো চিঠি নেই, কেবল এক মুঠো ঠান্ডা ধূসর ছাই। 4 বন্ধু একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল।
সেদিনের পর থেকে আর কোনো অমাবস্যায় জমিদার বাড়ির জানালায় আলো জ্বলতে কেউ দেখেনি। ধীরে ধীরে গ্রামের মানুষও বলতে শুরু করলো, অভিশাপ কেটে গেছে। বছর কেটে গেল, জমিদার বাড়ি আরো ভেঙে পড়ল, শ্মশান পুরোপুরি আগাছায় ঢেকে গেল। কিন্তু একটি প্রশ্নের উত্তর আর কেউ কোনোদিন খুঁজে পেল না। যদি সত্যি সব শেষ হয়ে থাকে, তাহলে প্রতি বছর অমাবস্যার আগের রাতে গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি কেন ঘুমের মধ্যে একই কথা বলে ওঠেন, দরজাটা খুলো না, শেষ পাতায় এখনো একটা নাম লেখা বাকি আছে। আর ভোর হলে পোড়া জমিদার বাড়ির ধ্বংসস্তূপের উত্তর দিকে শিশির ভেজা মাটির ওপর এখনো কেন দেখা যায় মাত্র একজোড়া খালি পায়ের ছাপ, যা বাড়ির ভেতর থেকে শ্মশানের দিকে যায়, কিন্তু শ্মশান থেকে আর কখনো ফিরে আসে না। যেমনই ভয়ঙ্কর সেই রকমই আকর্ষণীয়। একবার প্লে করে শুনতে শুরু করে দিলে মন ছুঁয়ে যাবে এই ঘটনার প্রতি। তো চলুন শুরু করা যাক ঘটনাটি। জিন, অন্তিম অধ্যায়। দহকান্দির জমিদার বাড়ির রহস্য আজও ভেদ হয়নি। সোহেল, রাকিব, মিজান সেদিন রাতের পর থেকে আর স্বাভাবিক হয়নি। তাদের ফাঁকা চোখের দৃষ্টি, কথা না বলা, সব মিলিয়ে পুরো গ্রাম আতঙ্কে ছিল। কেউ কেউ বলছিল তারা বেঁচে আছে, কিন্তু আসলে তারা আর মানুষ নেই। কিছু একটা দ্বারা আবৃত হয়েছে তাদের সত্তা। গ্রামের মোড়ল মোল্লা ইদ্রিস একদিন সবাইকে ডেকে বললেন, এ রহস্যের সমাধান করতেই হবে, নইলে অজানা ভয় একে একে আমাদেরও গ্রাস করবে। সে রাতে পুরো গ্রাম যেন নিস্তব্ধ। কোনো কুকুর ডাকছে না, পাখিরাও শব্দ করছে না। গ্রামের সবচেয়ে সাহসী যুবক আজিজ এগিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল জমিদার বাড়ির ভিতরে গিয়ে আসল সত্য উদ্ঘাটন করবে। তার সঙ্গে আরও দুজন সাহসী বন্ধু হাসিব ও ইলিয়াস রাজি হল। রাত 11টা। তারা তিনজন হাতে টর্চ নিয়ে ধ্বংসপ্রাপ্ত জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। পূর্ণিমার আলোয় বাড়িটি আরও ভয়ঙ্কর লাগছিল। বাতাস নিঃশব্দ, অস্বাভাবিক এক অনুভূতি ঘিরে ধরেছে। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে প্রবেশ করতেই ঠান্ডা ভেজা মাটির গন্ধ নাকে এলো। বাতাসে যেন পচা কাঠের ধোঁয়া ভাসছে। কিছু একটা ছিল এখানে, আজও আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তারা সাবধানে এক কক্ষ থেকে অন্য কক্ষে এগিয়ে গেল। হঠাৎ হাসিব নিচু হয়ে বলল, দেখ, মেঝেতে টানার দাগ। আজিজ সামনে তাকিয়ে দেখল কেউ বা কিছু একটাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছে। তারা সেই দাগ অনুসরণ করে বাড়ির এক কোণায় এসে দাঁড়ালো, যেখানে বিশাল এক লোহার দরজা আধ খোলা অবস্থায় আছে। তারা দরজার ভেতর ঢুকতেই শ্বাস বন্ধ হয়ে আসলো। ভেতরের কক্ষটি সম্পূর্ণ অন্ধকার, মেঝের উপর রক্তের শুকিয়ে যাওয়া দাগ। তারপর এক বিকট শ্বাসের শব্দ শোনা গেল। তারা আতঙ্কিত হয়ে টর্চিল আলো ফেলল সামনের দিকে। একটা বিশাল চৌবাচ্চার মতো কিছু দাঁড়িয়ে আছে কক্ষের এক কোণায়, আর তার ভিতরে কিছু একটা যেন নাড়াচাড়া করছে। হাসিব ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, হাত বাড়িয়ে চৌবাচ্চার ভেতর দেখার চেষ্টা করল। তারপরই সে পেছনে লাফ দিয়ে চিৎকার করে উঠল। চৌবাচ্চার ভিতরে ছিল 3টি মৃতদেহ, সোহেল, রাকিব, মিজান। কিন্তু গ্রামে তো ওরা এখনো জীবিত। তাহলে এই লাশ 3টি কার? ঠিক তখনই বাতাসের মধ্যে অদ্ভুত এক কম্পন ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো বাড়িটা যেন কেঁপে উঠছে। শিকলগুলো আপনা আপনি নড়তে লাগল। লোহার দরজাটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল এক মুহূর্তের জন্য। তারপর এক বিকট বিস্ফোরণের শব্দ হলো। চূড়ান্ত বিভীষিকা আজিজ, হাসিব, ইলিয়াস মুহূর্তের মধ্যে অনুভব করল তারা আর নড়তে পারছে না। চারপাশে গাঢ় অন্ধকার, নিঃশ্বাস নেওয়াও কঠিন। তারপরই তারা শুনতে পেল অজানা ভাষার উচ্চারণ।
তাদের সামনে মাটি ফেটে বিশাল এক গহ্বর তৈরি হলো, যার নিচে আগুনের লাল আভা দেখা যাচ্ছে। একটি বিশাল আকৃতির কিছু যেন সেই অন্ধকারের গভীর থেকে উঠে আসছে। হঠাৎ পুরো জমিদার বাড়ি এক প্রচণ্ড বিস্ফোরণে ধুলো হয়ে গেল। পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখে জমিদার বাড়ির জায়গায় শুধুই পোড়া মাটি পড়ে আছে। আজিজ, হাসিব, ইলিয়াস, তাদের খোঁজ আর কখনো কেউ পেল না। সোহেল, রাকিব, মিজান আগের মতোই নিস্তেজ। তারা বেঁচে আছে, কিন্তু কথা বলে না, চোখে কোনো দৃষ্টি নেই। এরপর থেকে সেই জায়গায় আর কেউ যায় না, কারণ পূর্ণিমার রাতে এখনও সেখানে কেউ কেউ শুনতে পায় এক অদ্ভুত শ্বাসের শব্দ, যা মানুষের নয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা। প্রিয় বন্ধুরা, ভয়ানক এই ঘটনাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আশা করা যায় ভালো লাগবে। চলুন বকবক না করে শুনে নেওয়া যাক ভয়ানক এই ঘটনাটি। অন্ধকারের প্রেত ছায়া, এক ভৌতিক অভিজ্ঞতা। বিশ্বাস করুন আর না করুন, তবে এই ঘটনাগুলো আমার জীবনের এক অন্ধকার অধ্যায়। তখন আমি ঢাকার একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। প্রথম বর্ষের ছাত্র, জীবন নতুন রঙে রাঙানোর স্বপ্নে বিভোর। কিন্তু বাস্তবতার নির্মম চাপে হলে জায়গা না পেয়ে আমাকে সহপাঠীদের সঙ্গে বাইরে বাসা খুঁজতে হয়। খোঁজাখুঁজির পর আমরা 4 জন বন্ধু গার্ডেন ভিউ রোড নামে ঢাকার এক নির্জন এলাকায় 3 কামরার একটি ছোট্ট বাড়ি ভাড়া নেই। জায়গাটি অদ্ভুত রকমের নির্জন, দিনের আলোতেও যেন রাতের ছায়া। সামনের বাগান, বড় বড় গাছ আর আশেপাশের ফাঁকা জমিগুলো যেন নীরবতা চিৎকার করে। বাড়ির মালিক বিদেশে থাকেন। দেখাশোনার জন্য রহিম চাচা নামের একজন বৃদ্ধ কেয়ারটেকার আছেন। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটল। আমরা আড্ডা দিতাম, গিটার বাজাতাম, তাস খেলতাম, ছাত্রজীবনের আনন্দে ভরপুর ছিলাম। কিন্তু এক রাতে আমার ঘুম ভেঙে গেল। রাত তখন প্রায় 3টে। শুনলাম রুমের কোনায় রাখা পুরনো কাঠের চেয়ারে ক্যাচম্যাচ শব্দ হচ্ছে। ভয়ে ভয়ে লাইট চালালাম। চোখ সামনে যেতেই শরীরের সমস্ত শক্তি হারিয়ে গেল। দেখি চেয়ারে বসে আছে একজন ভীষণ বৃদ্ধ। তার মাথায় অল্প কিছু সাদা চুল, চোখ দুটো লালচে হলদে, ঠোঁটের দুপাশ কাটা, যা দেখে মনে হচ্ছিল কেউ ধারালো চাকু দিয়ে ফালা ফালা করেছে। তার গায়ে ময়লা সাদা কাপড়, আর সেগুলো রক্তে ভেজা। ভয়ে পেয়ে আমি দম বন্ধ হয়ে গেলাম। চিৎকার করতে চেয়েও পারলাম না। চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে লাগলাম এটা কেবল হ্যালুসিনেশন। সাহস করে আবার চোখ খুললাম। দেখি চেয়ারে কেউ নেই। পরের রাতে নিজেকে সাহস দিলাম, ভাবলাম আগেরটা নিছক কল্পনা। কিন্তু রাত তখন 2টো। হঠাৎ খাটের নিচ থেকে কেমন জানি নখ খামচানোর মতো শব্দ শুনলাম। ভয়ে গা শিউরে উঠল। লাইট জ্বালিয়ে নিচে উকি দিতেই আমার বুকটা কেঁপে উঠল। দেখি সেই বৃদ্ধ খাটের নিচে বসে, তার চোখ দুটো অন্ধকারেও জ্বলজ্বল করছিল। এবার সে খাটের নিচ থেকে হাত বাড়িয়ে আমার পা ধরতে চাইছে। তার হাতের নখগুলো বিশাল বড়, আর তার মুখে একটা বিকৃত হাসি। পালানোর চেষ্টা করতেই হঠাৎ পা পিছলে মেঝেতে পড়ে গেলাম। বাকি বন্ধুরা দরজায় ধাক্কা দিল। তারা আমার চিৎকার শুনেছিল। দরজা খুলে ভেতরে ঢুকতেই বৃদ্ধ তখন কোথাও নেই। এরপর রহিম চাচার কাছে জানলাম এই বাড়ির এক ভয়ানক ইতিহাস আছে। অনেক বছর আগে বাড়ির মালিক তার দত্তক নেওয়া ছেলের হাতে খুন হন। সেই ছেলে নাকি সম্পত্তির লোভে বাবাকে এই বাড়িতেই হত্যা করে। বাবার মৃতদেহ বাথরুমে লুকিয়ে রাখা হয়। পরে সে ধরা পড়ে এবং ফাঁসি হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, রহিম চাচা বললেন সেই ছেলেটি দেখতে আমার মতো, আমি যেন তার ছায়া। এরপর পিএল শুরু হলে সবাই বাড়ি চলে গেল। পরীক্ষার কয়েকদিন আগে আমি একা ফিরে এলাম।
সন্ধ্যার পর লোডশেডিং হলো। বাসায় বসে থাকতে ভয় লাগছিল, তাই নির্জন রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বাসায় ফিরেই দেখি দরজার সামনে সেই বৃদ্ধ দাঁড়িয়ে। এবার সে হেঁটে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। মুখে এক বিকৃত হাসি, চোখে জ্বলজ্বল করা ক্রোধ। ভয়ে আমি পেছনে সরতে থাকি। হঠাৎ সে দৌড়ে এসে আমার গলা চেপে ধরল। তার হাতগুলো ছিল লোহার মতো শক্ত। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বের হলো না। শেষ মুহূর্তে আমি জ্ঞান হারালাম। পরের দিন আমি হাসপাতালে জ্ঞান ফেরালাম। বন্ধুরা জানালো আমাকে বাসার দরজার সামনে অজ্ঞান অবস্থায় পেয়েছে। আমরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেলাম, কিন্তু আজও রাগে ঘুমানোর সময় মনে হয় সেই বৃদ্ধ আমার বিছানার পাশে দাঁড়িয়ে।